ओम नमः श्री अतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের নিবেদন যে আপনাদের কাছে আগামী 16ই আগস্ট রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি বক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে। তো আপনারা মহারাজের আশ্রিত সন্তান এবং শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তরা ইউটিউবের মাধ্যমেও সেই সম্প্রচারিত অনুষ্ঠান আশা করি ওই দিন নইলে পরবর্তীকালে দেখতে পাবেন, কারণ প্রবেশপত্র ইতিমধ্যে শেষ। আপনারা মহারাজের সান্নিধ্যে জীবন পরিবর্তনের লেখা বা অপ্রকাশিত চিঠি আমাদেরকে পাঠাতে পারেন। আর আত্মবিকাশ ও বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মাধ্যমে আমরা এবছর সংকল্প করেছি 800 জন জীবন্ত দুর্গার পূজা আমরা নতুন একটি বস্ত্র অর্ঘ্য নিবেদন করব এবং তার সাথে কিছু সামর্থ্য থাকলে তাদের একটু উপহার প্রদান করব। এটি আমাদের একান্ত একটা পরিকল্পনা। এরপর ভগবানের ইচ্ছা আর আপনাদের সাহায্য, এই তিনটি একজোট হলে তবেই আমরা আসন্ন দুর্গাপূজায় 800 মানুষের মুখে একটু হাসি দেখতে পাব। ঝাড়গ্রাম আদিবাসী অঞ্চলে, বেড়ি অঞ্চলে এবং এবছর আমাদের ইচ্ছা আছে যদি বাইরেও আমরা দূরে আরও প্রত্যন্ত গ্রামে যেতে পারি। আমরা মূলত গ্রামে যাই যেখানে মানুষের সত্যিই একটা শাড়ি বা একটা বাচ্চার নতুন জামা দরকার, যেটি পরে সে মা দুর্গাকে দেখবে এবং তার হাসি মুখখানা ভেসে উঠবে। সুতরাং সেই নিবেদনটিও আপনাদের আমরা করে রাখলাম। আমরা সত্যিই পরশ পাথরের নাম শুনেছি, এই কারণেই তাকে আমরা কল্পনা করতে পারি যে সে লোহাকে সোনায় বদলে দিতে পারে। কবির কল্পনার মধ্যে দিয়ে আমরা সেই পরশ পাথরকে পাই যেন অরূপ রতনের মতন। কিন্তু স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে এসে এমন কিছু বিদেশিনীর জীবন বদলে গিয়েছিল যারা এই ব্যক্তিত্বশালী মহামানব স্বামী বিবেকানন্দকে পরশ পাথর বলেই মনে করতেন। মার্থা ব্রাউন ফিঙ্ক, তিনি স্বামীজিকে দেখেছিলেন মাত্র 2 দিনের জন্য, যখন তার বয়স ছিল 18 বছর। তিনি এসেছিলেন একটা প্রবাহের মতন, কিন্তু তরুণী মার্থা কিছু বুঝে ওঠার আগেই চলে গেলেন বহু দূরে, কিন্তু আমূল বদলে দিয়ে গেলেন তার চিন্তন, সংস্কার এবং ভাবধারাকে। সেই প্রেরণা, অমোঘ আকর্ষণ টেনে নিয়ে এসেছিল এই মার্থা ব্রাউন ফিঙ্ককে ভারতবর্ষের মাটিতে দীর্ঘ 42 বছর বাদে। বেলুর মঠে স্বামীজির পুণ্য স্মৃতি মন্দিরের সামনে তিনি 60 বছরের স্মৃতি রোমন্থন করেছিলেন, এক অমূল্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। তার প্রথম জীবনের ক্ষণিকের দেখা এই দেবতার প্রতি খুব অদ্ভুতভাবে সাক্ষাৎ হয়েছিল মার্থা ব্রাউনের সাথে স্বামীজির। মার্থা ব্রাউন ছিলেন গোঁড়া প্রোটেস্ট্যান্ট পরিবারের মেয়ে। তখন সদ্য পড়তে এসেছিলেন নর্দাম্পটন স্মিথ কলেজে এবং হোস্টেলের ডরমিটরিতে জায়গার অভাব থাকায় তিনি আরও 2 মেয়ের সঙ্গে একটা ভাড়া বাড়িতে থাকতেন। বোস্টন এবং নিউ ইয়র্কের মাঝে ম্যাসাচুসেটস রাজ্যের নর্দাম্পটন শহরটি ছিল ক্লাসিক্যাল সৌন্দর্য এবং প্রাকৃতিক বিলোল দিয়ে ঘেরা। পাহাড়, ঝর্ণা, নদীর মাধুর্যময় পরিবেশ ঘিরে রাখত এই জায়গাটিকে। নভেম্বরের বুলেটিন সংবাদে দেখা গেল যে মার্থার যে কলেজ
সেখানে প্রচুর জ্ঞানীমুনি মানুষ আগেই লেকচার দিতে আসতেন। নভেম্বর বুলেটিনে দেখা গেল স্বামী বিবেকানন্দ আসছেন। স্বামীজি একজন হিন্দু সন্ন্যাসী, এই সম্পর্ক সারা আর মার্থা জানতেন না, এবং পার্লামেন্ট অফ রিলিজিয়নের কোনো খবরই তার কানে এসে পৌঁছয়নি। কিন্তু তাকে ঘিরে উত্তেজনা যখন চরমে উঠল, তখন তিনি জানতে পারলেন যে স্বামীজি ওই বাড়িতেই থাকবেন। ধর্ম মহাসভার পর ওই সময় স্বামীজিকে কেন্দ্র করে সাফল্যের ঝড় উঠেছিল, এবং তাতে বিক্ষুব্ধ হয়েছিলেন বহু বিরোধী মনোভাবের মানুষ, বিশেষ করে গোঁড়া খ্রিস্টান ধর্মযাজকরা। তারা সুযোগ পেলেই আক্রমণ করতেন স্বামীজিকে। বহু হোটেল এবং লজ তাকে রাত কাটানোর অনুমতি দিত না, শুধু তিনি কালো চামড়ার মানুষ বলে। মার্থাদের ভাড়া বাড়ির গৃহকর্ত্রী এ ব্যাপারে বেশ কিছুটা খোলা মনেরই মানুষ ছিলেন। তাই একটু উপায়হীনতার ভান দেখিয়ে স্বামীজিকে দুদিন তাঁরই বাড়িতে থাকতে দিতে রাজি হলেন। লজ হাউসের ছোট্ট অতিথি গৃহটিকে সাজানো হয়েছিল স্বামীজির জন্য। স্বামীজি এলেন পরনে কালো অ্যালবার্ট প্রিন্স কোট, গাঢ় রঙের প্যান্ট, হলুদ রঙের পাগড়ির উষ্ণিস। সমস্ত মুখমণ্ডল এবং চোখ থেকে দিব্যজ্যোতি ঠিকরে বেরোচ্ছিল, আর যে শক্তি বিচ্ছুরিত হচ্ছিল তা ছিল অতুলনীয়। মার্থা এবং তার সঙ্গীরা ভীত সন্ত্রস্ত হয়ে বসেছিলেন। গৃহকর্ত্রী তাঁদের কথা বলছিলেন। নির্বাক দর্শক হয়ে মার্থা ছিলেন স্বামীজির পাশে। তার অসামান্য ইংরেজি ভাষা, তার মেঘমন্ত্রমধুর অপূর্ব কণ্ঠস্বর দিয়ে ধ্বনিত করেছিল বা প্রতিধ্বনিত করছিল তার ব্যক্তিত্বকে। মার্থার মনে আছে যে বহুজন ঘিরেছিল স্বামীজিকে। মহাভারতের রণে যেমন অসহায় অভিমন্যুকে ঘিরে ধরা হয়েছিল, ঠিক তেমন সেখানে বড় বড় যোদ্ধাদের মধ্যে ছিলেন নামজাদা দর্শনের প্রফেসর, নর্দাম্পটন গির্জার পাদ্রির দল এবং লেখক। কোণঠাসা করে ধরাশায়ী করার চেষ্টা করেছিলেন তারা স্বামীজিকে। আক্রমণের জবাব দেন স্বামীজি। তাঁদেরই অস্ত্রে তাঁদের পরাস্ত করেন। বাছা বাছা তীর ছুটতে থাকেন নিজের অগাধ জ্ঞানের তুন থেকে। তাঁদেরই বাইবেল থেকে উদাহরণ দেন। ইংরেজ লেখক এবং দার্শনিকদের উদ্ধৃতি তুলে তুলে ধূলিসাৎ করতে থাকেন তাঁদের। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং থমাস গ্রেগের মতন কবিদের কথা বলেন। স্বামীজি ধর্মের পরিসীমাকে বাড়িয়ে সমস্ত মনুষ্য জাতিকে তার মধ্যে গ্রহণ করেন, কোনো এক ধর্মের সংকীর্ণ গণ্ডির মধ্যে রেখে ক্লিষ্ট করেন না। উৎফুল্ল হয়েছিলেন মার্থা। স্বামীজির প্রশস্ত মনের চিন্তা এবং বিশ্ব ধর্মভাবের নতুন আলোক স্পর্শ করেছিল এই তরুণী মার্থার মনকে। তার নিজের দেশের গুণীজনদের সংকীর্ণতার সামনে স্বামীজির উজ্জ্বল ব্যক্তিত্বের মধ্যে দিয়ে সত্যের প্রকাশ তাকে মহিমান্বিত করেছিল, মুগ্ধ করেছিল। স্বামীজির জয়ে তিনি জয়ী হয়ে উঠেছিলেন মনে মনে। স্বামীজি তার সামনে সেদিন শক্তির প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন। আক্রমণকারীরা স্বামীজির কাছে যত আঘাত পায় ততই ক্রুদ্ধ এবং তিক্ত হয়ে উঠত, কিন্তু কোনো পন্থাই কাজে লাগে না। পরাজিত হয়ে ফিরে যেতে হতো তাদের। স্বামীজিকে ঘিরে মার্থার একটা শ্রদ্ধাপূর্ণ কৌতূহল সৃষ্টি হয়েছিল। পরের দিন সকালে স্নানঘর থেকে এক অদ্ভুত কণ্ঠস্বরে মন্ত্রোচ্চারণ এবং জলের আওয়াজ শোনা গেলে মার্থা এবং তার বান্ধবীরা ছুটে যান সেটি শুনবার জন্য, বোঝবার চেষ্টা করেন। প্রাতরাশের সময় যখন স্বামীজিকে জিজ্ঞাসা করেন, স্বামীজি বলেন, আমি প্রথমে আমার কপালে জল ছোঁয়াই, তারপর আমার বুকে, আর প্রতিবারই এমন করার সময় আমি সমস্ত জীবজগতের জন্য প্রভুর কাছে আশীষ প্রার্থনা করি। মার্থা আবার চমকিত হন। তিনি যে ভোরের প্রার্থনা করেন তাতে প্রথমে নিজের এবং তারপর নিজের পরিবারের মঙ্গল চান। সমস্ত মনুষ্য জাতির মঙ্গল কামনার ভাবনা নতুন করে প্রভাবিত করেছিল তাকে। প্রাতরাশ শেষ করে স্বামীজির সঙ্গে হাঁটতে গিয়েছিলেন তারা, মার্থা এবং তার 3 সঙ্গিনী। ব্যক্তিত্বশালী স্বামীজির দুই পাশে দুজন দুজন করে গর্ব করে হাঁটছিলেন। তারা কুণ্ঠিতভাবে কথা আরম্ভ করতে চাইলে স্বামীজি সুন্দর হেসে সঙ্গে সঙ্গে সেটা অনুমোদন করেন। তারা কুণ্ঠিতভাবে স্বামীজির সাথে কথা বলতে চাইলেও স্বামীজি সুন্দর হেসে অনুমোদন করেন। কথা আরম্ভ হয়, অনেক কিছু বলতে থাকেন স্বামীজি, কিন্তু সমস্ত কথার মধ্যেও কথা আরম্ভ হলেও অনেক কিছু বলতে পেরেছিলেন স্বামীজি। সমস্ত কথার মাঝেও স্বামীজি একটা কথা মার্থাকে নতুন করে ভাবিয়েছিল।
স্বামীজি বলেছিলেন, খ্রিস্টান ধর্মে বারবার যিশুর রক্তের উল্লেখকে তিনি ভীষণভাবে ঘৃণা করেন। আশ্চর্য হয়েছিলেন মার্থা। চিরদিনের প্রচলিত এই সংস্কারকে কেউ সর্বসমক্ষে এইভাবে অপছন্দ করার কথা বলতে পারে, তা ভাবতেও পারেননি। স্বামীজির মুক্ত চিন্তন এবং অকপট সত্য বলার ক্ষমতা তাকে মুগ্ধ করেছিল। এবং মার্থা ভারতীয় ধর্মগ্রন্থ বেদের প্রসঙ্গ তোলেন। স্বামীজি বেদকে মূল ভাষা সংস্কৃতে পড়ার পরামর্শ দেন। মার্থা মনে মনে সংকল্প করেছিলেন সংস্কৃত শিখবেন, কিন্তু তা আর হয়নি। পরবর্তীকালে এই বেদ নামটিকে ঘিরে মার্থার জীবনে একটি ঘটনা ঘটে। পরের বছর গ্রীষ্মকালে মার্থাদের পশুশালায় একটা ছোট্ট গরুর শাবক আনা হয়েছিল। মার্থার বাবা সেটাকে মার্থার হেফাজতে দিলে সে তার নাম রাখে বেদ। তার কয়েক মাস বাদেই সেই গরুর শাবকটি মারা যায়। মার্থার বাবা বলেন, এরম নামকরণের জন্যই এই পরিণতি। বিবেকানন্দ চলে যান চিরদিনের জন্য মার্থার জীবন থেকে, কিন্তু রাঙিয়ে দিয়ে গিয়েছিলেন মার্থাকে। মনে মনে মার্থা বরণ করেছিলেন গুরু হিসাবে বিবেকানন্দকে। তার জীবনের মোড় ফিরেছিল। এত চেয়েও ছেলে মানুষ মার্থা আর স্বামীজিকে দর্শন করতে পারেননি দ্বিতীয়বারের জন্য। জানতেও পারেননি যে স্বামীজি দ্বিতীয়বার আমেরিকায় এসেছেন। কিন্তু তার অনুপ্রাণিত হৃদয়ের কথা তিনি খোলামেলা চিঠিতে বিস্তারিতভাবে বাবাকে যখন জানান, তখন গোঁড়া খ্রিস্টানধর্মী বাবা ভেবেছিলেন এই বুঝি মেয়ে ধর্ম পরিবর্তন করলো। নানানভাবে যুক্তি তর্ক দিয়ে ও স্বামীজিকে কিছুটা টিটকিরি দিয়ে বাবা চিঠি লিখেছিলেন। আহত হয়েছিলেন মার্থা, বুঝেছিলেন বাবা ভুল বুঝেছেন। বাবাকে ভালোবাসতেন, তাই আর কিছু বলেননি, অনুপ্রেরণাকে হৃদয়ে আটকে রেখেছিলেন। কিন্তু রুদ্ধ করা যায় না এই প্রকৃত অনুপ্রেরণাকে, বিশেষ করে স্বামীজির মতন মহৎ আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসাকে। তাই বহু পথ অতিক্রান্ত করে এবং জীবনের বহু বছরকে পার করেও মার্থা ভুলতে পারেননি তাকে। হৃদয়ে তাঁর স্মৃতি তরতাজা হয়েছিল। তাকে তক্ষণি অনুসরণ না করায় অনুশোচনায় দগ্ধ করেছিল মার্থাকে। টানতে থাকলো সমস্ত ধর্মান্ধতা এবং সংকীর্ণতার বাইরে মুক্তির আলো। অবশেষে হৃদয়ে সেই টানকে আর উপেক্ষা না করতে পেরে মার্থা ভারতবর্ষে এসেছিলেন। স্বামীজির পুণ্য স্মৃতিমন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল তিনি যেন নিজের ঘরে এসেছেন। স্বামীজির ভাবাদর্শে আপ্লুতা মার্থা ব্রাউন ফিঙ্ক এসেছিলেন গুরুর কাছে, তার ভালোবাসার দেশে ভারতবর্ষে। পশ্চিমের রমণীদের এইভাবে মোহিত করেছিলেন বিবেকানন্দ, উদ্বুদ্ধ করেছিলেন দিব্য জ্ঞানের আলোকে। তারা বুঝেছিলেন বিবেকানন্দ মানে এক বড় প্রাণ সত্তা, যিনি মৃতপ্রায়কে জীবন ফিরিয়ে দিতে পারেন। এডিথ অ্যালান তেমনই একজন, যিনি 1900 সালে স্বামীজির বক্তৃতা শুনে তাঁর সান্নিধ্যে আসেন। তার সঞ্চিত জমাট বাঁধা দুঃখ শুধুমাত্র কি ম্যাডাম এই কথাতেই স্বামীজি ধুয়ে মুছে সাফ করিয়ে দিয়েছিলেন। এডিথ অ্যালান কেঁদেছিলেন প্রাণ ভরে স্বামীজির কাছে। শুধু স্বামীজির কিছু না বলা স্নেহের পরশ দিয়ে তিনি অনুভব করেছিলেন জীবনের আবর্জনাকে সরিয়ে ফেলে নতুন এক জীবনের খোঁজ। এডিথকে স্বামীজি বলেছিলেন একদিন, ম্যাডাম সবসময় প্রশস্ত মনের হবে, সর্বদা দুটো দিকই দেখবে। যখন আমি উচ্চে আছি তখন আমি বলছি আমি তিনি, আর যখনই আমার পেট ব্যথা করছে তখনই বলছি মা আমার ওপর দয়া করো। সব সময় দুটো দিক দেখবে। আর একদিন বলেছিলেন, সাক্ষী হতে শেখো। যদি পথে দুটো কুকুর লড়াই করছে আর সেখানে আমিও ঢুকে পড়ি, তো আমিও লড়াইয়ে জড়িয়ে পড়ব। আর আমি যদি ঘরে চুপচাপ বসে থাকি, তাহলে জানলা দিয়ে দেখে সেই লড়াইয়ের সাক্ষী হতে পারবো। অতএব সাক্ষী হওয়ার তালিম নাও। দ্য আলটিমেট ডেস্টিনি অফ ম্যান এক বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, নিজের বুকের উপর হাত রেখে, আমি ভগবান। সমস্ত হল চুপ হয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন যে এটি বোধহয় বাড়াবাড়ি। কিন্তু স্বামীজি পরবর্তীকালে এডিথ অ্যালানকে বলেছিলেন, ও ম্যাডাম, তুমি সবসময় বাইরেটাকে সুন্দর করতে চাও। বাইরের জিনিস দিয়ে কিছুই এসে যায় না, অন্তরটাই আসল। স্বামীজির স্বাস্থ্য ভেঙে গিয়েছিল অহরাত্র বক্তৃতার ফলে। তিনি মঞ্চের কাজ পছন্দ করতেন না, বলতেন পাবলিক লেকচারিং ইজ কিলিং। অ্যাট 8 o'clock I am to speak on love, at 8 o'clock I do not feel like love। স্বামীজি এরপর চলে যান ক্যাম্প টেলারে এবং তারপর মহাপ্রয়াণ হয়। কিন্তু এডিথ অ্যালানকে বলেছিলেন স্বামীজি যাবার আগে,
যে যদি কোনো দিন আবার সেই আগের মতন মনোকষ্টে পড়েন, তাহলে সেটা স্বামীজিকে নিশ্চয়ই জানাতে, কারণ বহু মাইল দূরে থাকলেও তিনি ঠিক ওর কথা শুনতে পাবেন। আর এডি তো চিরজীবন বিশ্বাস করেছেন, সর্বদুঃখে স্বামীজিকে অনুভব করেছেন তার পাশে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এবং তার স্বামী ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটিতে কাজ করেছিলেন এবং পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দজির কাছে দীক্ষা লাভ করেছিলেন। এই যে পাল্টে যাওয়া, এই যে পরিবর্তন, এই যে অনন্তের হাতছানি, এই যে মৃতপ্রায় মানুষকে সঞ্জীবিত করা, এরই নাম বিবেকানন্দ। হাস্য রসিকতায়, কৌতুকপ্রিয়তায়, আমোদে, খাওয়া দাওয়ায়, অথচ উচ্চ তত্ত্বকে মানুষের কাছে এক হীরক দ্যুতি ব্যক্তিত্বের মতন বিবেকানন্দ পৌঁছে দিতে পারতেন, মানুষকে তুলে ধরতেন তার জীবনের আসল সত্তার স্বরূপে। এখানেই বিবেকানন্দের কৃতিত্ব, এখানেই বিবেকানন্দের শক্তি, এখানেই বিবেকানন্দের দিব্যজ্যোতি। সেই জন্যে ওটি বারবার আমাদের মনে রাখতে হয়, সর্বদুঃখে স্বামীজিকেই অনুভব করা যায়, পাশে আর কাউকে নয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।